তো অ্যাসপিরান্টস ডিএসপি দের যে ইন্টারভিউ সেশনটা আমি প্রত্যেকজনের সাথে করছিলাম। তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি শাহরোজ রেজা, আমার এই ভাইয়ের মতো আর কি। তো শাহরোজ এইবার WBCS এ 17 র্যাঙ্ক করেছে ডিএসপি দের মধ্যে, এবং ওর অপশনাল ইকোনমিক্স ছিল, আর এটা ওর থার্ড অ্যাটেম্প। তো আমি বলার আগেও শাহরোজ নিজের সম্পর্কে, নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের একটু বলবে। আজকের সেশনটা একটু ইউনিক হতে চলেছে, কারণ অনেক ধরনের আনকমন কোয়েশ্চেন শাহরোজকে করবো। তার প্রিপারেশনের টাইমে যেগুলো ফেস করেছে সেইগুলো ও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। তো আশা করি আজকের ইন্টারভিউ সেশনটা একটু অন্য দিনের থেকে একটু আলাদা হবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো পুরো সেশনটা তোমাদের দেখার জন্য। তো শাহরোজ, আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। তো তুমি যদি একটুখানি নিজের মানে ইন্ট্রোডাকশনটা একটু দাও আর কি। অ্যাকচুয়ালি আমার জন্ম কলকাতায় হয়েছে, কলকাতারই ছেলে আছি পুরো, ব্রট আপ হিয়ার, বর্ন এন্ড ব্রট আপ হিয়ার। আর আমার স্কুলিং হয়েছিল সাউথ পয়েন্ট স্কুল থেকে, পালিগঞ্জে আছে। আর আমি টেন অব্দি ওখানে পড়েছি, 11-12 সায়েন্স নিয়ে সাউথ পয়েন্ট থেকেই পড়লাম। তারপর একটু ওখান থেকে আমার মানে কি বলবো, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, আর গ্রাজুয়েশন ইকোনমিক্স এর দিকে focus করলাম, keeping this in mind যে economics is one of the subjects which is very much vital for the civil services examination. Both UPSC and WBCS এই মানে জিনিস মাথাতে রেখে আমি economics as a graduation subject চুজ করলাম। আর করার পর আমার গ্রাজুয়েশন শেষ হচ্ছে 2018 এন্ডের দিকে, আর 2019 আমার ফার্স্ট WBCS অ্যাটেম্প্ট ছিল উইথ ইকোনমিক্স অপশনাল। আর সেই ইকোনমিক্স অপশনাল নিয়েই মানে অল দ্য অ্যাটেম্পটস যা করেছি, তো ইকোনমিক্স অপশন নিয়েই করেছি। আর আমার ফার্স্ট 2019 অ্যাটেম্পটে মানে আমি প্রি পেলাম, মেন্স পেতে পারলাম না। আর 2020-তে আমি যখন প্রিলিমস দিই, 0.33 মার্কসের জন্য মানে প্রিলিমস আটকে যায়। তারপর 21-এ ফর্চুনেটলি আই ক্লিয়ার্ড ইচ অ্যান্ড এভরি স্টেজেস অফ দিস এক্সামিনেশন অ্যান্ড গট মাই ডিজায়ার্ড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অ্যাজ এ ডিএসপি। তো শাহরাজ, তোমার কি ফার্স্ট প্রেফারেন্স ডিএসপি ছিল না এক্সিকিউটিভ ছিল? আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই মানে ফার্স্ট প্রেফারেন্স পুলিশ সার্ভিস, আই ওয়াজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য পুলিশ সার্ভিস। এর কারণ যে ফার্স্ট অফ অল মুভিজ থেকে একটু মানে হয় যে হ্যাঁ পুলিশ অফিসার্স, and second and one of the most important, actually one of the most motivating factors এই বলবো যে আমার বাবা, he was also a WBCS aspirant during his days. উনিও WBCS পরীক্ষা দিয়েছিলেন, and he's also scored a rank of 70 during that time. 1981 batch. She is in the same batch as of SHAHROZE sir, who is right now serving as Joint Commissioner. Yes, তো উনারও ফার্স্ট প্রেফারেন্স মানে পুলিশ সার্ভিস ছিল, and উনি 70 র্যাঙ্ক করে he couldn't get into the job because at that time vacancies came কম হয়ে গেল, আর 59 ভ্যাকেন্সিজ হয়ে গেল, আর এই 10 ভ্যাকেন্সির জন্য মানে ওনার সার্ভিসে হলো না। দিস ওয়াজ আ ভেরি আনফরচুনেট থিং which happened to him. সো ওনার থেকেও মানে একটা পুলিশ সার্ভিস ওনারও একটা স্বপ্ন ছিল। তো সেই হিসাবে মানে আমি during my rough days during the preparation, ওটাও one of the motivating factors। তো এই জন্য মানে পুলিশ সার্ভিসের দিকে মানে পুরো টান ছিল। আর ফরচুনেটলি 2021 I got into this service. তো তুমি যেমন বললে যে ইকোনমিক্স তুমি মানে কলেজে নিয়েছিলে, সায়েন্স থেকে তুমি চেঞ্জ করে ইকোনমিক্সে গেছো, এটা কি তখন থেকে ইচ্ছা ছিল যে আমাকে সিভিল সার্ভেন্টই হতে হবে বা এই লাইনে আসতে হবে, সেই কারণে ইকোনমিক্স নেওয়া? অ্যাকচুয়ালি দাদা আমার ইট উড বি ভেরি মাচ কি বলবো, একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস বলারই হবে। আমি ক্লাস 1 থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আইপিএস হব। I didn't know much about that IPS officers, দের বই টই দেখতাম। তো রাইট ফ্রম দ্য বিগিনিং আমার মানে একটা ইনক্লাইন্ড ছিল যে আমি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিব। তো এই দিকে মানে ইন দ্য যখন ক্লাস 9 বা 10-এ ছিলাম, সেই সময় মানে একটা ক্রেজ ছিল যে সায়েন্স একটা আমাদের কি বলবো, একটা সোসাইটিতে একটা ক্রিয়েটেড আছে একটা অরা, যে সায়েন্স তারা নেয় যারা ভালো স্টুডেন্টস হয়, এই রকমের ছিল। সো ইন অর্ডার টু প্রুভ টু দেম আমি কি বলবো একটা সায়েন্স নিলাম। আর যখন 11-12-এ সায়েন্স পড়লাম, আর দেখলাম যে সায়েন্স ইজ আ ভেরি গুড সাবজেক্ট, রাইট, বাট একটু মানে আই ওয়াজ ফিলিং অফ দ্য ট্র্যাক যে সিভিল সার্ভিসের দিক থেকে একটা মানে কি বলবো, ইটস রেলেভেন্ট, বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এত মানে আমাকে ভালো লাগলো না।
and at that time আমার স্কুলে একটা প্রফেসর ছিলেন শ্রী পার্থপ্রতিম রায় স্যার. He was a professor in University of Maryland, USA, and he is also one of the scientists from Shah Institute of Nuclear Sciences. Right. So he guided me in a way ki tumi jodi civil service line e jete chao, it would be better that tumi kono humanities based subject ba kichu emni subject now which is more relevant to the syllabus of the Public Service Commission, and as well as after becoming an officer je jinishta relevant hoy. To উনি আমাকে বললেন যে you can either take political science or economics, এই দুটা মানে সাবজেক্ট আছে ভালো তোমার জন্য. তো I analyzed that যে পলিটিক্যাল সায়েন্স দেখলাম আর ইকোনমিক্স দেখলাম, তারপর দেখলাম যে ইকোনমিক্স ইজ আ বিট অ্যানালিটিক্যাল সাবজেক্ট, প্র্যাকটিক্যালও আছে অ্যানালিটিক্যালও আছে, আর কিছু কিছু ম্যাথসের ইউজেজও আছে ওখানে. তো মানে সায়েন্স অল টুগেদার ছাড়তে হবে না, সায়েন্সের কিছু যে ম্যাথস পার্ট আছে ওটাও ইউজ. তো এই জন্য ভেবে মানে আমি ইকোনমিক্সটাকে ভাবলাম যে ইকোনমিক্স অনার্স উড বি আ বেটার path for me in order to ace the civil services examination. তো ইকোনমিক্স অনার্স করলাম, মৌলানা আজাদ কলেজে অ্যাডমিশন নিলাম. অ্যাকচুয়ালি 2-3টা কলেজে অ্যাডমিশন নিলাম, তারপর মৌলানা আজাদ কলেজ ওয়াজ রিগার্ডেড ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস অ্যাট দ্যাট টাইম. তো আমি মৌলানা আজাদ কলেজে অ্যাডমিশন নিলাম, আর ওখানে পুরো মানে গ্রাজুয়েশন শেষ করার পর ইকোনমিক্স মানে টোটালি মানে প্রি প্ল্যান ছিল একটা আগে থেকে যে ইকোনমিক্স নেবো, ইকোনমিক্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সিভিল সার্ভিসেস. এইটা একটা মানে খুবই মানে কি বলবো মানে ওয়েল থিঙ্কিং মুভ আর কি, যে মানে ইকোনমিক্স নিয়ে আমি অনার্স করব, সাথে সাথে আমার প্রিপারেশনটাও হয়ে যাবে এবং বেরোনোর সাথে সাথে আমি আই এম এলিজিবল ফর গ্রুপ এ অ্যান্ড বি. মানে যেটা দেখা গেছে যে ইকোনমিক্স একটা খুবই আনকমন মানে অপশনাল. তুমি যদি একটু বলো যেদিনকে তুমি মেন্স পরীক্ষা দিতে গেছিলে সেদিনকে মানে হলের চেহারাটা কেমন ছিল, কজন ইকোনমিক্স নিয়েছিল, কজন এসেছিল, একটু যদি বলো শেয়ার করো. একদম একদম. অ্যাকচুয়ালি one of the most common optionals WBCS এর ক্ষেত্রে ওই অ্যানথ্রো, হিস্ট্রি, জিওগ্রাফি এসব হয়. আমার ক্ষেত্রে মানে ইকোনমিক্স ছিল, অ্যান্ড আউট অফ অল দ্য আমার সেন্টার হয়েছিল পিএসসি বিল্ডিং ইটসেলফ. পিএসসি আপনারও মোস্ট প্রবাবলি হবে, আপনার ম্যাথমেটিক্স আমরা এক জায়গাতেই ছিলাম, চাপ নেই. তো আমার ক্ষেত্রে আমি দেখছিলাম যে ইকোনমিক্সে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু মানে 7 seats for economics, and out of them only 5 came. 5 জন পুরো ওয়েস্ট বেঙ্গলে ইকোনমিক্স দিচ্ছে. তো ইট ইজ আই উড সে দ্যাট ইন ওয়ান সেন্স ইট ইজ ভেরি আনকমন সাবজেক্ট. ইকোনমিক্স হলো, ম্যাথস বলুন বা অন্য কোনো এগ্রিকালচার, এইসব মানে একটু মানে যে পিএসসি বিল্ডিং এ অ্যাকোমোডেট করা হয়, মানে দে আর a bit uncommon type of an subject. এইখানে এইখানে একটা জিনিস এখানে একটা জিনিস যেটা আমার স্টুডেন্টরা বলে বা তুমিও হয়তো শুনেছো বা ইয়ে করেছো, ধরো ইকোনমিক্স বা আমি একটা কোনো আনকমন অপশনাল নিয়ে, আমি ধরো এগ্রিকালচার নিয়েছি, তুমি তো ইকোনমিক্স 3 বছর পড়েছো তুমি জানো, আমি এগ্রিকালচার নিয়েছি, আমি এগ্রিকালচার সম্পর্কে জানতাম না. তো এইরকম একটা কোনো স্টুডেন্ট একটা আনকমন সাবজেক্ট নিতে চায়, এর প্রোজ আছে কনসও আছে. প্রোজ হচ্ছে এই যে তুমি যেমন বললে যে 5 জন এসছে, 5 জনের মধ্যে তোমাকে ভালো লিখতে হবে, তুমি ইউ উইল গেট দ্য হাইয়েস্ট মার্কস অ্যামং দেম, তাই তো? কিন্তু ওই একা পড়তে গেলে ওই যে রিসোর্স বা তুমি যে নোটস রেডি করবে সেটা কতটা এফেক্টিভ, এটার গাইডেন্স তুমি পাবে না, তাই না? তো এই জিনিসটা কিভাবে ম্যানেজ করেছিলে, বা একটা নতুন স্টুডেন্ট যদি সে আনকমন অপশনাল নিতে যায় সে কিভাবে ম্যানেজ করবে? গাইড পাবে না, কিন্তু প্রোজটা হচ্ছে যে কয়েকজনের মধ্যে বেস্ট লিখতে হবে, এই জিনিসটা. স্যার অ্যাকচুয়ালি আমার মেন মানে কি বলবো, একটা স্টার্টিং থেকেই মানে 2019-এর সময় অনেক মানে কলিগরা আমাকে বলছিল যে ইকোনমিক্স অপশনাল তোমাকে নেওয়া মানে ইটস নট আ গুড চয়েস, কেন কি রিসোর্সেস অ্যাভেলেবল নেই বা অনেক জিনিস আছে. কিন্তু আমার মাইন্ডে একটা জিনিস ছিল যে আই হ্যাভ বিন উইথ দিস সাবজেক্ট ফর 3 ইয়ার্স, আর যদি চোখ বন্ধ করে দিই আর 1 বছর বই খুলি না, তারপরেও কিছু বেসিক কনসেপ্ট থাকবে মাথাতে যে মানে দ্যাট ওটা মাথা থেকে বাইরে যাবে না. তো একটা কি বলবো, একটা কি বলবো কম্পিটিটিভ পরীক্ষা, তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা দরকার লাগে সব জায়গাতে. তো দিস ওয়াজ আ কাইন্ড অফ মাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যে হ্যাঁ আমি গ্রাজুয়েশনের সাবজেক্ট পড়েছি, আমি গ্রাজুয়েশনের সাবজেক্ট নিয়েই এই সিভিল সার্ভিস পরীক্ষাটাকে আমি এস করতে চাই. তো ফার্স্ট অফ অল আমার যে কলেজে গ্রাজুয়েশন এর সময় আমি অনেক নোটস তৈরি করতাম, সেই সময় ফার্স্ট ইয়ার বলুন বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, and out of all those things আমার কলেজের প্রফেসর actually he is I would like to name him Shantanu Ghosh sir, SG sir. He's right now head of the department in our college. He guided me অনেক গাইড করলেন related to economics in my graduation as well as after the graduation when I was giving the civil services examination.
তো উনি মানে he once told me that he used to check the answer scripts of the PSC optional papers. So in that way, he was one of the most important persons for me in the optional, for the optional case. আর যদি বইয়ের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে there are various books which are actually available. এমনি নয় যে economics এর ক্ষেত্রে কোনো resources available নেই। economics এর UPSC civil services পরীক্ষা যা হয় ওখানে বেসিক্যালি অনেক স্টুডেন্টসরা আছেন which those who have qualified the UPSC examination taking economics as an optional. So WBCS is like a mini UPSC sort of a examination. So ওখানের ক্ষেত্রে মানে আমি ওখানে অনেক IAS officers those who have qualified this examination through economics taking economics as an option ওনাদের মানে একটু ইউটিউবে গিয়ে একটু গাইডেন্স নিতাম যে কোন বই ইউজ করেছেন উনি কিভাবে নোটস তৈরি করেছেন and fortunately back in the year 2021-22 I was also a part of Administrative Training Institute SNT CSSC program. ওখানে মানে West Bengal government has taken a wonderful initiative guiding the aspirants to ace this examination with a thing in mind that ওখানে officers আর aspirants এর মধ্যে যে গ্যাপটা আছে ওটাকে ব্রিজ করার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল মানে এখনো চলছে এটা। তো ওখানে I met a few officers, IAS officers, and উনি মানে they also guided me. One of the IAS officers, she is right now an SDM in পূর্ব বর্ধমান, right, Archana ma'am. Archana Mankere, yes. I met her personally. So she told me that her optional was political science. So she told me that I have one batchmate from Maharashtra only. He's Akshay Agarwal sir. He is an IAS and he is right now serving in the Odisha guard. So I contacted him and he supplied all his notes to me. He Shining India, something like that. I am not forgetting his name. If you write মানে aspirants যারা economics নিয়ে চলছেন ওনাকে বলবে যে অক্ষয় আগরওয়াল শাইনিং ইন্ডিয়া something like that যদি আপনি গুগলে টাইপ করবেন you will get to his blog site. ওখানে অনেক মানে not only for economics optional অন্য সাবজেক্টস এর ক্ষেত্রে অনেক রিসোর্সেস अवेलेबल আছে. So that helped me a lot. আর রেস্ট যা আছে ও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার দিয়ে অ্যানালিসিস করার পর আমি মানে এই পরীক্ষাটা দিয়েছি। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস ওয়াজ ভেরি মাচ নিডেড ইন দিস এক্সামিনেশন, কারণ কি আমি একটা জিনিস নোট করেছিলাম যে প্রিভিয়াস 4 বছর থেকে 5 বছর যদি অপশনাল ইকোনমিক্স এর ক্ষেত্রে বলছি 5 বছরের কোশ্চেন পেপার যদি আপনি ভালোভাবে মানে ইচ এন্ড এভরি কোশ্চেন যদি সলভ করে নেন এন্ড ইট ইজ ভেরি মাচ কি বলবো একটা লিমিটেড কোনো বেশি মানে প্রেডিক্টেবল আর্ডুয়াস টাস্ক নেই, এটা মানে ইজিলি করতে পারবেন যে 2 পেপার নিয়ে 5-10 কোশ্চেন যদি ধরি 50 কোশ্চেন 40-45 কোশ্চেন যদি আপনি মানে একটা ফিল্টার আউট করে একটা ওর 40-50 কোশ্চেন যদি নোটস তৈরি করতে পারেন তাহলে ইট উড বি সাচ দ্যাট আমি পার্সোনালি ফিল করেছি যে আউট অফ 400 মার্কস 200 plus 200 paper 1 paper 2 around 320 to 350 marks is common আসে common exactly 300 marks minimum ধরে নিচ্ছি। তো ওখানে that work for me very well, কিন্তু এখন আমি দেখছি যে পিএসসি নতুন ট্রেন্ড একটু ফলো করছে in the sense that they're trying to break the trend by not giving theoretical but some based question in economics. তো এই ক্ষেত্রে মানে I would suggest that এখন যারা economics optional prepare করছে they should keep one thing in mind that ওনাদের conception should be strong, concept যারা আছে ওটা অনেক স্ট্রং হওয়ার উচিত। আর যদি আপনি বলবেন আমি কিছু বুকস রিসোর্সেস আছে that I would like to share. So if you would so first of all there are 5 parts in economics: microeconomics, macroeconomics, public finance, and one international economics and one econometric. তো microeconomics এর ক্ষেত্রে for both UPSC কেন কি এখন 2024 থেকে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ শুড প্রিপেয়ার মানে এক তীর মে দো নিশানা যাকে বলা যায় আমরা কি ইউপিএসসি লেভেল প্রিপেয়ার করার পর ডব্লিউবিসিএস ইজিলি বার হয়ে যাবে। তো সেই লেভেলেরই আমি বই বলছি। এইচএল আহুজা বলে একটা বই আছে মাইক্রো ইকোনমিক্স এর, তো ইট ইজ ভেরি হেল্পফুল। একটু লেন্দি মোটা বই আছে কিন্তু ইট ইজ আ ভেরি রিপিটেটিভ বুক। তো ওখান থেকে যদি আপনি যে 40-50 কোশ্চেন্স যদি আপনি ফিল্টার করে নিয়েছেন ওখান থেকে যদি আনসার্স আপনি নোট মেকিং করতে পারেন will serve very well.
তারপর ম্যাক্রো ইকোনমিক্স এর জন্য আই উড সাজেস্ট যে আপনার রিচার্ড ফ্রয়েন বলে একটা বই আছে, ইট ইজ ভেরি হেল্পফুল, ওখান থেকে আপনি নোটস তৈরি করতে পারেন। পাবলিক ফিনান্সের ক্ষেত্রে মাসগ্রেভ বলে একটা বই আছে, ইটস ওটা গ্রাজুয়েশনের বই আছে, ওটা হেল্প করবে। আর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এ কি কি ছিল বইয়ের নাম বলে যাচ্ছি, অবসফিল্ড এন্ড রিচার্ড অবসফিল্ড সামথিং লাইক দ্যাট, নাম বলে যাচ্ছি বইয়ের, মানে একটু মোটা বুক ছিল ওটা। বই ইজ সাফিসিয়েন্ট ফর ইউ টু মেক অল দ্য নোটস অফ দোজ 40-50 কি বলবো একটা ফিল্টার্ড কোয়েশ্চেন। তো এটা আমার পেপার 1 হলো। পেপার 2 এর ক্ষেত্রে ইট ইজ ভেরি রেপিটেটিভ সর্ট অফ এ থিং, ওখানে ইন্ডিয়ান ইকোনমির ওপরে কিছু কোয়েশ্চেন্স আসে। তো গ্রিন রেভলিউশন হয়ে গেল একটা, হাউ ইট হেল্প দ্য ইকোনমি একটা এই কোশ্চেন আসে। কিছু ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রির 2-3টা কোশ্চেন আছে which comes regularly: deindustrialization, commercialization of agriculture, and drain of wealth, দাদাভাই নওরোজি। এই তিনটের মধ্যে একটা আসবেই আসবে 40 মার্ক। তো এইটা মানে হয়ে গেল। তারপর আপনার পোস্ট লিবারালাইজেশন যে ইকোনমির কি ডিফারেন্স আছে বিফোর 1990 এন্ড আফটার 1990, এই একটা অনেক ভালো মানে একটা কি বলবো কোশ্চেন which will come। এটা তো মানে সেই হিসাবে মানে একটা অ্যানালাইজ করে প্রিভিয়াস আপনি নোট তৈরি করুন, আর you can easily get 250 and 250 মিনিমাম তো পেয়ে যাওয়ার কথা। তো তাছাড়া তাছাড়া 100 নম্বর ইকোনমিক্স যেটা আছে আমাদের এমসিকিউ, যেটা ওটা হেল্প হয়ে যাবে। এটা দুটা জায়গা আছে যেখানে আপনার হেল্প করবে, শুধু নট অনলি ইকোনমিক্স পেপার 5 বাট ইংলিশ পেপার, এখানে একটা একটা সোশিও ইকোনমিক টপিকস আসবেই আসবে। তো সেই ক্ষেত্রেও ইকোনমিক্সটা একটু মানে ভালো হেল্প। এবারে আমাদের বেলায় যেমন এসেছিল প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন। আমার ইংলিশের ক্ষেত্রে আমি তো সেই অ্যাটেম্প্ট করেছিলাম। তো ইট ইজ ওয়ান অফ দ্য ইকোনমিক টোটালি ইকোনমিক কনসেপ্ট। আর কিছু কিছু ক্ষেত্রে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেল বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট জিনিস নিয়ে, এইসব জিনিস নিয়ে যা চলছে, সো অল দিস থিংস আর সামহাউ রিলেটেড টু ইকোনমি। সো ইকোনমিটা একটা ফুল প্রুফ ওয়েতে যদি পড়া যায়, তাহলে কি বলবো একটা মানে হেল্প হবে ওভারঅল ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, মানে ক্ষেত্রে। বুঝতে পারছি, মানে ইকোনমিক্সটা নিলে তোমার একটা 500 মার্কস একটা মোটামুটি গ্রিপে চলে আসে। হ্যাঁ, একটা এটা কিন্তু স্মার্ট মানে ওয়েতে হয়ে যাবে, কি বলবো। এটা কিন্তু খুব একটা মানে বড় অ্যাডভান্টেজ, আউট অফ 1600 500 তোমার মানে একদম ইয়ের মধ্যে। আচ্ছা, তো এইখানে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার এমসিকিউটা ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছিল 2021 সালে? আমার এমসিকিউ অ্যাকচুয়ালি দেওয়া 4 এমসিকিউ পেপার, যার মধ্যে 2টা পেপার মানে অ্যাভারেজ মতন গেছে, আর 2টা পেপার ওয়েন্ট এক্সেপশনালি ওয়েল। তো ফার্স্ট অফ অল এক্সাক্ট নম্বর মনে নেই মানে, কিন্তু সাবজেক্ট ওই around মানে 530 was the 530 to 540 in between, 530 to 540 আমার মানে এমসিকিউর মার্কস ছিল, যার মধ্যে মানে আই পেপার 5 ইকোনমি পলিটিতে মানে ইট ওয়াজ অ্যাবাভ 170 মার্কস, 172 or 173 সামথিং লাইক দ্যাট। আর পেপার 4 এটা ভালো হয়েছিল আমার 146.33। আর যে বাকি রিমেনিং যা আছে ও দুটাতে মানে আই এম অ্যাকচুয়ালি বিট কি বলবো একটা স্লো ইন ম্যাথস, নট উইক বাট স্লো। তো সেই ক্ষেত্রে মানে ম্যাথস এর দিকে আমার মানে অত ভালো হলো না। বাট ডিসপাইট দ্যাট মাই অ্যাকুরেসি রেট ওয়াজ ভেরি হাই ইন ম্যাথস। আমি 121 কোশ্চেন্স অ্যাটেম্প্ট করেছিলাম, যার মধ্যে আমি 115.3 পেয়েছি। তো ইট ইজ আ কাইন্ড অফ গুড অ্যাকুরেসি জিনিস। আর হিস্ট্রি একটু আমাদের সময় আমাকে একটু টাফ লেগেছিল। তো আমার সবাইকেই টাফ লেগেছে। তো একটু মানে 102 সামথিং লাইক দ্যাট সেখানে। আমার তো 100 এর নিচে নেমে গেছিল। যাই হোক, দ্যাট উড মেক আপ, অন্য সাবজেক্টে মেক আপ হয়ে যাওয়ার আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে আহ, আমাদের যেমন ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা পুরোটা একটা ব্যালেন্স করা আছে, যে 800 মার্কস ডেসক্রিপটিভ, 800 মার্কস এমসিকিউ। মানে অনেকে মানে বেশিরভাগ লোকেরাই ওই 800 এমসিকিউ কে প্রায়োরিটি দিয়ে এই ডেসক্রিপটিভ এর 800 কে কম্প্রোমাইজ করে দেয়, তাই না? আমি এখনো অবধি যে কজনেরই তোমাদের সাথে ইন্টারাক্ট করলাম বা আমার নিজের যা অভিজ্ঞতা, আমরা সবাই ওই 800 ডেসক্রিপটিভটার উপর বেশি আমরা ফোকাস করেছি। তাই না? তুমি যেমন বললে অপশনালটা 300 বা ওরকম 350 কমন চলে আসে, বা ওরকম প্রিপেয়ার করেছো, বা ডেসক্রিপটিভের এই টপিক গুলো ভালো লেগেছো। তো এই ক্ষেত্রে অ্যাসপিরেন্টসরা এখন থেকে কি করা উচিত এদের? স্যার ফার্স্ট অফ অল আমি এই বলবো যে এখন
মানে ডেসক্রিপটিভে আমার দের ওয়াজ আ স্পেশাল অ্যাটেনশন টুয়ার্ডস ডেসক্রিপটিভ ইন মাই কেস। আমার অপশনালটা আমার মানে আই প্রিপেয়ার্ড ইট ভেরি ওয়েল স্ট্র্যাটেজিক্যালি অ্যানালিটিক্যালি। আমার কোনো মানে ইকোনমিক্স এর কি বলবো একটা এক্সপার্ট নেই, কিন্তু আই অ্যানালাইজ দ্য প্রিভিয়াস ইয়ার্স এন্ড টাইপস অফ কোশ্চেন দ্যাট কুড বি আস্কড। তো সেই ক্ষেত্রে অপশনাল আর আমার ইংলিশ স্টার্টিং ফ্রম দ্য রাইট সিন্স দ্য বিগিনিং আমার ইংলিশ ইজ আ ভেরি স্ট্রং পয়েন্ট। ওখানে মানে রাইট নাও আই উড লাইক টু সে দ্যাট উইথ কনভিকশন যে আমার ইংলিশে লেস দেন 150 আসার কথা নেই। the kind of writing I do actually আমার রিটেন অনেক ভালো হয়েছে। আর সেই ক্ষেত্রে তো সেই হিসাবে মানে ডেসক্রিপটিভ ইজ ভেরি 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 মাচ ভাইটাল টুয়ার্ডস দ্য এক্সামিনেশন। ফর এক্সাম্পল আমি অনেক স্টুডেন্টস আছে আমার বন্ধু বান্ধবরা যেখানে দেখেছি যে ওরা দে হ্যাভ স্কোর্ড আ ভেরি গুড মার্কস ইন এমসিকিউজ, রাইট, লাইক অ্যারাউন্ড 5 more than 550 প্লাস 570 মানে ওরা আনফরচুনেটলি A+B তে কল পেলো না বা মানে সার্ভিসে আসতে পারলো। তো দিস শোজ দ্য ইম্পর্টেন্স অফ ডেসক্রিপটিভ। সেকেন্ডলি আমাদের ক্ষেত্রে আমি এই বলতে চাই যে ইফ ইউ অ্যানালাইজ ইট প্রপারলি there is a saturation point in the marks that you score in MCQ. Maximum what you can get is 600. ওর থেকে বেশি মানে যদি পেয়ে যাও দ্যাটস ওয়েল এন্ড গুড ফর ইউ, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ ভেরি এক্সেপশনাল কেস। কিন্তু কাট অফ বাড়ছে। তো এই ক্ষেত্রে আমি এই বলবো যে যদি ভালোভাবে মানে বিটুইন দ্য লাইন্স রিড করা যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ এই একটু ডিসক্রিপটিভে ছেলেরা ভালো স্কোর করছে এই জন্য কাট অফ উঠে চলে যাচ্ছে। আগে যদি 15-16 এর সময় যদি দেখবেন তাহলে তো আমার যে এখন যে আমাদের মেন্স এর যে কাট অফ আছে সেই মার্কসে তো আউট অফ 1800 চাকরি পেয়ে যেত ছেলেরা। তো marks are increasing, so that means that descriptive is a part which you can't ignore. তো এই ক্ষেত্রে মানে you have to focus on this and 50-50 weightage আছে তো সেই হিসাবে you have to। তুমি যে 600 এর কথা বলছো বা করছো, আমার তো 3খানা অ্যাটেম্প, তোমারও 3খানা অ্যাটেম্প, আমরা তো ওই কাছে পৌঁছাতেও পারলাম না। এক্স্যাক্টলি এটা মানে ইটস কি বলবো একটা ইমপ্র্যাকটিক্যাল জিনিস হয়ে যায়। তো মানে কস্ট বেনিফিট অ্যানালিসিস যদি করবেন the work and the effort that you are giving in order to score so called 600 marks, সেই এফর্টের যদি আপনি হাফ এফর্টও যদি ডেসক্রিপটিভ কোশ্চেনে আপনি দিয়ে দেবেন তাহলে আপনার যদি ডেসক্রিপটিভে 300 আসার কথা আপনার 450-500 এসে যাবে। তো ইট উড বি রেশনাল টু সে দ্যাট ওখানেই ফোকাস করো বেশি এফর্টটা দেওয়া উচিত, নাম্বার উঠবে ওখানে। তো ডেসক্রিপটিভটাকে ফোকাস করা উচিত। And for descriptive part I would suggest যে যত অ্যাসপিরেন্টস আছে এখন তো আরো বেশি কি বলবো রেলেভেন্ট হয়ে যাবে এই জিনিসটা যে রিড ডেইলি নিউজ পেপার্স, and by newspaper I would say good newspapers like Indian Express or the Hindu. I used to read Indian Express and সেই ক্ষেত্রে মানে you don't have to read the newspaper in a political or any other kind of a thing. আপনাকে ইস্যু বেসড রিড করতে হবে। Like for example, if there is a issue related যে কিছু সাবমিট হলো তো সাবমিটে কি প্রবলেমস আছে, কি ডিসকাস হয়েছে বা কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, that is an issue. For if a government is launching some scheme, don't read the political part of it, read the issue based thing that who will be the beneficiary, what kind of a thing, so you can add all these things to the descriptive part. তো এই ক্ষেত্রে মানে you have to link your current affairs things, you have to make opinions about certain current burning issues, and তারপর ওখান থেকে আপনি ওটাকে আপনার আনসারে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটাও প্রচুর ভালো হয়ে যায়, and in this way আপনার স্কোর মানে your copy would be different from the copies of the major chunk of the aspirants. তো সেই ক্ষেত্রে I would suggest that try to incorporate all the current affairs and the issue and the opinions that you are making. And opinions, I would say, don't be biased. একটা মানে ব্যালেন্সড অপিনিয়ন তৈরি করে মানে পজিটিভস এন্ড নেগেটিভস নিয়ে আপনি মানে ডেসক্রিপটিভে যদি বার্জ ইন করছেন তাহলে there would be a very good chance that আপনার কপিটা would be totally different from others, and in this way the professor would be happy to give you more marks. এই তো গেল মোটামুটি মেন্স এর কথা, ঠিক আছে। এবার যদি প্রিলিমস এরটা আসে যেটা এখন সব থেকে বেশি আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, কোনোদিনও কোনো কাট অফ কিচ্ছু করা যাচ্ছে না। তো তুমি 2022-এর প্রিলিমস দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম, পেয়েছি।
পেয়েছো, ঠিক আছে। মানে এমন কি জিনিসটা তুমি যেটা করছো যে অন্যরা 130, মানে এই যে আচমকা একটা কাট অফ বেড়ে যাচ্ছে, একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে যাচ্ছে, সেটা তুমি প্রত্যেকবার ক্লিয়ার করে গেছো, এটা মানে কি এমন করেছো যেটা প্রত্যেকবার তুমি কাট অফটাকে ইজিলি ক্লিয়ার করে দিতে পারছো আর কি, যেটা অন্যরা করছে না? হ্যাঁ হ্যাঁ একদম। এই বলতে যাচ্ছি যে ফার্স্ট অফ অল আমাদের সময় মোস্ট প্রবাবলি কাট অফ 122 ছিল, আর 121 121.6 122 ধরে ধরে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল এই বলবো যে আমাদের প্রিলিমস এর ক্ষেত্রে আপনিও মতামত রাখবেন এই জিনিসে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য চাঙ্ক অফ দ্য সিলেবাস অফ দ্য প্রিলিমস ইজ হিস্ট্রি। 50 মার্কস হিস্ট্রি আছে, তো সেই ক্ষেত্রে যদি if you are scoring less than 40, then I think that you are out of the competition actually ওখানে মানে এটা মেজর চাঙ্ক আছে এখানে, you should try to score as much as you can. আর আমার ক্ষেত্রে হয়েছিল যে there were 4 subjects which I thought that I would like to focus more on. তো 4 subject which out of which history is common for me, মানে 50 mark, and বাকি remaining 3 subjects. So সেই ক্ষেত্রে আমার geography, since it is an easier subject to complete, তো আমি geography কে একটু মার্ক করেছিলাম, আর মার্ক করেছিলাম আমি ইংলিশ কে। ইংলিশ বেসিক ভাগ ক্ষেত্রে মানে most of the aspirants being from an background which is Bengali medium, mostly গ্রাম districts এর ছেলেরা, মানে তো বেঙ্গলি মিডিয়াম ছেলেরা হয়, তো ওদের ক্ষেত্রে একটু আনকমন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে ডোন্ট বি কি বলবো, একটা ডিসইলিউশন ইংলিশ হচ্ছে না। কোনো কোনো 3টা আলাদা, হিস্ট্রি ছেড়ে আর কোনো 3টা, ইফ ইউ আর ভেরি স্ট্রং ইন ম্যাথস, টেক আপ ম্যাথস অ্যাজ one of the subjects. His geography should be there because it is easy to get marks on. আর ইংলিশ আমার ক্ষেত্রে ছিল, for some it would be economy and polity. তো এই 4টা out of this 120 marks, try to score at least 110 out of it. That so that মানে এই যে 50 marks এ যদি 40 থেকে কম করার মানে সম্ভাবনা নেই, তো টার্গেট মার্কস অফ 40 45 টু 48 42 43 তো ল্যান্ড করবে। তো হিস্ট্রি ক্ষেত্রে ওখানে একটু স্ট্রং, এটা কি হয়ে যাবে, ইনশিওর হয়ে যাবে যে হ্যাঁ 40 মার্কস আমার ইনশিওর আছে। and 1/3 of the cutoff actually, if 1/3 of the cutoff is coming from history. তারপর যদি geography কে নিয়ে নিন, if you, it is easy enough for you to get 20 out of 25 in geography. তো ওখানে একটা হয়ে গেল, একটা চাঙ্ক হয়ে গেল। আর একটা সাবজেক্ট ইংলিশ, আমার ক্ষেত্রে ইংলিশ ছিল বিকজ আই ইউজ টু গেট মক টেস্ট, অনেক প্রচুর প্র্যাকটিস করেছিলাম, তো ওখানে 22 23 আসতো আমার ইংলিশে। তো এই একটা মেজর চাঙ্ক মার্কস হয়ে গেল। আর একটা আমার আমার কেসে ছিল যে জিওগ্রাফি হয়ে গেল, ম্যাথস হয়ে গেল, আর একটা কি ইকোনমি, আমার ইকোনমিক্স তো ছিলই, আর পলিটি একসঙ্গে আছে, economics polity একসঙ্গে আছে। polity is actually a subject which is easier to read I would say, আর most of the aspirants এর polity একটু strong থাকেই। তো এই ক্ষেত্রে আমার 4 সাবজেক্টটাকে আমি ফোকাস করেছিলাম যে 110 আনার চেষ্টা করব। তো মোস্ট প্রবাবলি I would say that 105 তো মিনিমাম এসেছে ওখানে। আর যে বাকি 75 মার্কস আছে, 75 মার্কস মানে রিমেনিং 75, ওখানে যদি আপনি মানে 40 ও নিয়ে আসেন তাহলে 35 40 ও নিয়ে আসেন, তাহলে কি হবে যে 105 প্লাস 40 বা 35, তো 140 145 মার্কস এর দিকে এসে যাচ্ছে। তো ইন দিস ওয়ে ইউর প্রিলিমস উড বি ইনশোর্ড। আর এই বছর আমি আই উড সাজেস্ট টু অল দ্য অ্যাসপিরেন্টস দ্যাট এই বছর দিস ওয়াজ দ্য লাস্ট, কি বলবো, একটা এই প্যাটার্নের লাস্ট এমসিকিউ প্যাটার্ন। তো expect that there would be a lot of whole মানে cutthroat competition in that case, কারণ কি many of the aspirants would not be comfortable to give the examination in the new pattern. তো সেই ক্ষেত্রে মানে ধরে নাও যে কাট অফ around 140 145 যেতে পারে। I would not say যে হয় on the difficulty level number of aspirants, কিন্তু হ্যাঁ ইউ কিপ দিস ইন মাইন্ড যে 145 থেকে নিচে যদি যাই আমি ফেল হয়ে যাব, এইভাবেই প্রিপেয়ার করতে পারেন ওনারা। মক টেস্ট ভালো করে দিতে পারেন, অনেক ভালো ভালো আছে। প্রিলিমস এর আগে কতগুলো মক টেস্ট দিতেন মোটামুটি? অ্যাকচুয়ালি স্যার আমার প্রিলিমসে আগে নিয়ার অ্যাবাউট 35 to 40 মক টেস্ট আমি দিয়েছি। ফার্স্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে অ্যানালাইজ করার দরকার আছে যে মক টেস্ট শুধু দিয়ে চলে যাচ্ছি এটা চলবে না, মানে চলবে কেন না, কেন মানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইউর উইকনেস। তো সেই হিসেবে মানে ইফ ইউ আর গিভিং 1 mock test daily,
এখন তো পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে, তো অ্যাসপিরেন্টসরা ভালো টাইম পেয়ে গেছে। তো ইন অর্ডার টু আই উড সে দ্যাট তোমরা এখন প্রচুর টাইম আছে, তো ডেইলি একটা মক টেস্ট বা একটা উইকে দুদিনে একটা মক টেস্টও দিয়ে দেয়। অ্যান্ড ইউ শুড অ্যাকচুয়ালি কিপ, ইফ ইউ আর গিভিং মক টেস্ট, 1 ঘন্টাতে তো মক টেস্ট শেষ হয়ে যায় জেনারেলি। At least 2 hours, মানে twice the time you should analyze what you did in the mock test. কোন জায়গাতে উইকনেসেস আছে, কোন জায়গাতে আমার স্ট্রেংথ আছে, যে জায়গাতে উইকনেস আছে সেই জায়গাতে আমি বেশি রিভিশন করব বা বেশি প্র্যাকটিস করব কিছু কিছু কোয়েশ্চেন্স বা এইসব জিনিস মানে অ্যানালাইজ করার ইজ ভেরি নেসেসারি। আর আপনি যদি দেখবেন, যদি স্টার্টিং থেকেই যদি 4 বা 5 মক টেস্ট দেবে, ওরা নিজেই মানে ট্রেন্ড বুঝে যাবে যে হ্যাঁ এই জায়গায় একদম weakness আছে, একদম এই জায়গাতে স্ট্রেংথ আছে। আর সেই হিসাবে মানে ইউ উইল সি দ্যাট দেয়ার উইল বি অ্যান ইমপ্রুভমেন্ট ইন ইয়োর পারফরমেন্স, দ্য গ্রাফ উইল ইমপ্রুভ। তো সেই ক্ষেত্রে মানে গিভ অ্যাজ মাচ মক্স অ্যাজ পসিবল। আর কিছু বুকস which I would suggest, যে আমি পার্সোনালি করেছিলাম, যে একাডেমিক অ্যাসোসিয়েশনে সমীম সরকার স্যারের বই আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মানে গড সেন্ট বই বলবো, কি বলবো একটা, মানে ওখানে অনেক কোয়েশ্চেন্স অ্যারাউন্ড কি হ্যাঁ বলবো 50% কোয়েশ্চেন্স আর কমন ফ্রম দেয়ার, and this is বাহ a very good thing. মানে I মানে analyze roughly 50% would be common. আর কিছু আর একটা অন্য কোনো বই which you think, আমার সময় ক্র্যাক WBCS বলে একটা বই ছিলেন, চিফ এখনো এডিটর আছে অভিরূপ ভট্টাচার্য স্যার ছিলেন। হুম তো আমি ও বই থেকেও প্র্যাকটিস করেছিলাম। তো ওভারঅল এটা মানে 40 মক টেস্ট করে মানে আই বিকেম ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস, মানে উইথ দ্য মাইন্ডসেট অফ দ্য প্রিলিমস। তো সেই হিসাবে আমি প্রিলিমস দিয়েছিলাম। আর 21-এ প্রিলিমস পেলাম, 22-এ প্রিলিমসে আই গট 147 মার্কস। তো সেই ক্ষেত্রে মানে মার্কস এত করে নিয়েছিলাম যে যে প্রিলিমস কাট অফ যত হোক না কেন আমি তো পেয়ে যাব, এই অ্যাটিটিউডটা রাখা দরকার। মানে এই জন্য মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ইন অর্ডার টু গেইন দ্যাট কনফিডেন্স। যদি ওটা হয়ে যায়, ওয়েল এন্ড গুড, ইফ নট ট্রাই টু স্কোর অ্যাজ মাচ মার্কস অ্যাজ ইউ ক্যান। আচ্ছা প্রিলিমস এর ক্ষেত্রে এটা আগেও একজনকে জিজ্ঞেস করেছি, তোমাকেও জিজ্ঞেস করছি। প্রিলিমস এর ক্ষেত্রে দু ধরনের অ্যাসপিরেন্ট দেখতে পাই, হ্যাঁ মানে আমার মতে, যারা একদম অ্যাকুরেসি মেনটেন করে এক্সাম দেয়, আর আরেকটা হচ্ছে যারা প্রচুর পরিমাণে অ্যাটেম্প্ট করে, নেগেটিভটাও অনেকটা যায়, মানে রংও অনেকটা যায়, কিন্তু তারা যেহেতু প্রচুর পরিমাণে অ্যাটেম্প্ট করছে তারা দে আর ওয়েল অ্যাবভ দ্য কাট অফ। আর কি তুমি কোনটা করতে, অ্যাকুরেসি মেনটেন করতে না প্রচুর অ্যাটেম্প্ট করতে? স্যার ফার্স্ট অফ অল আমাদের আমি দু রকমেরই স্টুডেন্ট হয়ে থেকেছি। 2019-এ আই ওয়াজ মোর টুয়ার্ডস অ্যাকুরেসি ইনক্লাইন্ড ছিলাম, কিন্তু থিংস চেঞ্জ আফটার 2020 when cutoffs went skyrocketing. সেই সময় আমি ভাবলাম যে যদি কাট অফ 127 2020-তে ছিল, যদি কাট অফ 130-এর দিকে যাচ্ছে, সো ইউ হ্যাভ টু স্কোর অ্যারাউন্ড 130 মার্কস। অ্যান্ড 130 যদি আপনি অ্যাটেম্প্ট করবেন, তো 100% অ্যাকুরেসি কারোর থাকে না। হবে না। অ্যাভারেজ অ্যাকুরেসি যদি থাকে, তাহলে 90%, 85% এই থাকে অ্যাকুরেসি। তার মানে এই হলো যে মানে মিনিমাম ইউ হ্যাভ, ইন অর্ডার টু স্কোর 130, এখন যা ট্রেন্ড চলছে, যে হিসাবে কাট অফ বাড়ছে, সে হিসাবে বলবো যে you have to score at least minimum 135 140 যদি স্কোর করতে চাও, that you have to attend at least 160 170 questions in hand. And সেই ক্ষেত্রে there is certain acts, আমি বলবো যে there would be easy questions, ওটাকে তো front or easily attend করতে পারবে, but there would be certain questions in which you will be able to eliminate the options. তো I would suggest that elimination method থেকে বা কিছু analytical methods থেকে যদি if you are able to reduce all the answers, তাহলে it is very helpful for the aspirant. তো আমি করতাম যে কিছু কিছু কোশ্চেন আছে, ফর এক্সাম্পল 4 অপশনস থাকে, তো আই এম ভেরি মাচ কনফিউজড, লেট আস সে কেস দিচ্ছি যে 3টা অপশন যে আমি কনফিউজ, একটা অপশন আমি এলিমিনেট করতে পারছি, সো 1 in 3rd প্রবাবিলিটি, 1 in 3 প্রবাবিলিটি আছে যে হ্যাঁ এটা কোশ্চেন রাইট হতে পারে। তো সেই কোশ্চেনটাকে আমি একটু মানে কি বলবো, একটু হেজিটেট করতাম আনসার করা। কিন্তু বেশিরভাগ কোশ্চেন্স যদি আপনি দেখবেন যে if there are 50 questions which you think that it is troublesome, 30 questions will be there, that 25 to 30 questions would be there যেখানে আপনি you will be able to eliminate at least 2 options. তো একটা 50-50 চান্সেস এসে যাচ্ছে। আর এই বছর থেকে আমি দেখছি যে একটু পিএসসি ইনিশিয়েটিভ নিয়েছে, আর ইট উড বি ভেরি হেল্পফুল ফর দ্য অ্যাসপিরেন্টস অলসো, যে নেগেটিভ মার্কিংটাকে কম করা হয়েছে, 0.33 থেকে 0.25 করা হয়েছে। সো ইন দ্যাট কেস
let us say I am saying that 5 questions are there. Worst case scenario ধরছি যে আপনার 2টা questions আপনি জানেন আর 3টা মানে 50-50 জানেন, তো let us say 50-50 probability 2.5 আনসার রাইট হবে। তো ধরে নিন 2টা আনসার আপনার রাইট হচ্ছে, 3টা ভুল হচ্ছে। তো এই হবে যে আপনি যদি 5টা অ্যাটেন্ড করছেন, 2টা রাইট, মানে ইউ আর গেটিং 2 মার্কস এন্ড 0.75 নেগেটিভ হচ্ছে ওখানে এই ক্ষেত্রে। তো ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, কি বলবো, একটা 1 মার্কস বেশি পাচ্ছে না। 1.25। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইউ আর আ উইনার ইন দ্যাট কেস। সো কম্পিটিটিভ পরীক্ষা এখানে 0.25 পুরো খেলা, মানে কি বলবো, খেলা বদল যায়। So I would suggest that এখন মানে যে সেই হিসাবে যদি if you are thinking that, I would suggest the cut off 140 এর দিক থেকে ভাববেন, তাহলে at least you should attend 160 to 170 question. যাই হোক, আর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে রেডি করতে? কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাকচুয়ালি আমার সময় একটা সেই সময় আমার one of my friends who was a student in ATI, Administrative Training Institute, উনি আমাকে ময়ূক দা, actually he is right now an aspirant. So Uni actually he provided me one PDF of rice education, the rice হয় না, তো that PDF was a kind of keyboard guide in a nutshell, অনেক ভালো হয়েছিল। And second, and one of the most important জিনিস, যে SI classes এর current affairs একটা ইয়ারলি current affairs এর নাক হয়, ওটা হয়ে গেলে একাডেমিক অ্যাসোসিয়েশন এর বই আছে। এই 3টা মানে ওভারঅল ক্লাব করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করেছিলাম, তো ইট ওয়ার্কড আউট ফর মি, মানে ইজি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। এই 3খানা সোর্স কে কভার করলে আর অন্য কিছু লাগবে বলে তো মনে আর হয় লাগবেও না, এক্স্যাক্টলি, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ইনশিওরড। তুমি এই 3খানার মধ্যে যদি একখানাকে সাজেস্ট করতে হয় কোনটাকে করবে? I would suggest যে SI classes is very good. এসআই ক্লাস। সেকেন্ডে যদি মানে if you are not getting SI classes, academic association, ওটা তো একটা ম্যাগাজিন, ওটা ইয়ারলি বার মানে করে। এই জন্য বলবো যে ইট ইজ অ্যাকচুয়ালি ফর বোথ প্রিলিমস এন্ড মেইনস। প্রিলিমস এন্ড মেইন বোথ ক্ষেত্রে কাজ করবে, বাট ইফ ইউ আর কনসিডারিং দ্য প্রিলিমস কে, তাহলে রাইস ইজ ভেরি কম্প্যাক্ট, রাইস প্রিলিমস এর জন্য ভালো, কিন্তু যদি হোলিস্টিক প্রিপারেশনের দরকার লাগবে তাহলে আমি বলবো ইদার এসআই অর একাডেমিক অ্যাসোসিয়েশন, ইদার। আচ্ছা, লাস্টলি তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে এরকম অনেক অ্যাসপিরেন্ট আছে যাদের এজ অনেক হয়ে যাচ্ছে, 34-35, যদিও আমাদের ব্যাচে এরকম আছে একজন দুজন, তারা একটা ভালো মানে গুড এক্সাম্পল সেট করে যে কখনো হার মানা উচিত নয়, তাই না? কিন্তু সবার তো মনের জোর অতটা হতে পারে না, তাই না? কেউ কেউ আগেই গিভ আপ করে দেয়। তো তাদের উদ্দেশ্যে তুমি কিরকম বলতে চাইছো? মানে আমরা তো তাদের থেকে অনেকটা ইয়ং, ঠিক আছে, কিন্তু তাদের পক্ষে প্রিপারেশন চালিয়ে যাওয়া প্লাস সংসার সামলানো একটা বার্ডেন পড়ে যায়। তো তারা কিভাবে কোপ আপ করবে বলে তোমার মানে কি অ্যাডভাইস করতে পারবে? Sir, there would be 2 different parts to this. First of all, সেই ক্ষেত্রে আমি বলবো যে few aspirants who are যিনি মানে একটু এজ অ্যাটেন্ড করছেন, লাইক 35 প্লাস অর সামথিং, 35 থেকে বিলো আছে, ইটস গুড, ওয়েল এন্ড ফাইন, ইট ইজ নর্মাল। 35 এর অ্যাবাভ একটু মানে কি বলবো, হালকা বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দে শুড হ্যাভ ওয়ান অফ দ্য ব্যাকআপ প্ল্যানস রেডি। And most probably অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান রেডি থাকে, মোস্ট অফ দেম আর টিচার্স অর আর ইনটু সাম আদার মিসেলেনিয়াস সার্ভিসেস অর আদার সার্ভিসেস, তো দ্যাটস গুড এনাফ। কিন্তু যদি সেই ক্ষেত্রে মানে যাদের এজ আছে, আই উড সাজেস্ট দ্যাট ইফ ইউ আর সিইং দ্যাট দেয়ার আর রুমস ফর ইমপ্রুভমেন্ট, যে হ্যাঁ এখানে ইমপ্রুভ করা যাচ্ছে, এখানে নাম্বার বাড়ানো যেতে পারে, দেন অনলি ইউ শুড বি continuing in this field. For few, most of the case কি হয় যে they are in denial, একটা confirmation bias হয়ে যায় যে না আমি স্বপ্ন is এখানে থাকে আর রিয়ালিটি এখানে হয়ে যায় সেই সময়, আনফরচুনেটলি। সেই ক্ষেত্রে মানে you should realize when to stop. If there is a indication that there is no improvements whatsoever by all the efforts that you are putting in, it's high time that you should কি বলবো, একটা গিভ আপ করার সম্ভাবনা আপনি ভাবতে পারেন, বিকজ ইট উড বি ভেরি মাচ কি বলবো ইররেশনাল ফর দোজ অ্যাসপিরেন্টস টু, যে 40 বছর বা মোর দেন দ্যাট উনি মানে ই করছেন, ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু, মানে কি বলবো, একটা পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট এসে যায়, তো এজ থাকে বা সংসার সামলানো হয়, তো সেই ক্ষেত্রে মানে সাম মানে ইট উড বি ভেরি ডিফিকাল্ট।
তো this is the practical aspect, বা for the other যে সেকেন্ড পার্ট আছে, যে যারা মানে উনি দেখছেন যে হ্যাঁ এখানে এখানে আমার উইকনেসেস আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ শুড ওয়ার্ক হার্ড and try to undo all those mistakes, try to analyze more, যেহেতু এই পরীক্ষাটা স্টেট সিভিল সার্ভিসেস এর প্রিমিয়ার সার্ভিসেস আছে, তো সেই ক্ষেত্রে ইউ ডোন্ট রিকোয়ার মাচ লেবার, ইউ নিড টু অ্যাপ্লাই ইয়ার ব্রেনস। তো সেই ক্ষেত্রে অ্যানালিসিস ইজ ভেরি মাচ নেসেসারি। তো এভরি স্টেপ অ্যানালিসিস করা দরকার। তো ইফ ইউ আর অ্যানালাইজ করার পর আপনি যদি দেখছেন যে হ্যাঁ আমার ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, then I would say that yes, you can continue, you must continue, because সেই ক্ষেত্রে আপনার potentialটা optimally utilized, and this service welcomes all those kinds of aspirants who show this level of patience. So this তো এই ক্ষেত্রে মানে আমাদের সার্ভিসে আমরা ইনশাআল্লাহ ঢুকবো, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে অনেক পেশেন্স লেভেল তো দরকার লাগবে, স্পেশালি ইন দ্য পুলিশ সার্ভিসেস। তো তো ইউ আর অ্যাকচুয়ালি কমপ্লিটিং দ্য প্রি রিকোয়ার্ড একটা কন্ডিশনস আছে, পেশেন্স লেভেল একটা কন্টিনিউ করা থাকার দরকার, তো ওটা প্রি রিকুইজিট আপনি মানে আগে থেকেই নিয়ে আসছেন, তো ইট ইজ ওভারঅল বেনিফিশিয়াল ফর ইউ। তো ধন্যবাদ শাহরাজ আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। মোটামুটি এই তিনখানা ব্রড এরিয়ার উপরই আজকে ডিসকাস করবো ভেবেছিলাম। তোমার অপশনালটা যেহেতু ইউনিক, তো সেইটা নিয়ে অনেকটাই কথা হলো। প্লাস হচ্ছে তোমার অপশনাল স্ট্র্যাটেজিটাও তুমি বললে, প্লাস তুমি প্রিলিমস এর স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি ভালো করে বলতে পারলে আর কি, যে কি করা উচিত না করা উচিত। তো আশা করি এই ভিডিওটা থেকে অ্যাসপিরেন্টসদের অনেকটা হেল্প হবে। আর আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে নিচে যারা একটু কমেন্ট করবে বা কিছু জানতে চাইবে, একটু তুমি তোমার সময় মতো একটু রিপ্লাইটা দিয়ে দিও ওদের যা কোয়ারিজ আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ শাহরোজ, দেখা হবে আবার তোমার সাথে, কোনো অসুবিধা নেই। গুড নাইট। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ।